সিঁদুরে মাত্র 25 মিনিটেই পাকিস্তানের আকাশ লাল হয়ে গেল। বলা হচ্ছে যে 9টা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে জৈশ-এ মোহাম্মদের 4টি, লস্করে তৈবার 3টি, হিজবুল মুজাহিদিনের 2টি। 9টি জঙ্গি ঘাঁটি জাস্ট উড়িয়ে দেওয়া হলো। এই 9টি জঙ্গি ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিক্যালি দীর্ঘদিন ধরে নজর রাখা হয়েছে, নজর রাখার পরে ওয়ার্ন করা হয়েছে, কিন্তু ওয়ার্ন করার পরেও পাকিস্তান যখন কর্ণপাত করেনি, শেষমেশ ভারতই দায়িত্ব নিল এই 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার। কি কি রয়েছে এই 9টি জঙ্গি ঘাঁটি যদি আমরা চট করে দেখি, তাহলে দেখব যে এই 9টি জঙ্গি ঘাঁটি মারাত্মক। মারাত্মক কেন? কারণ এদের মধ্যে মুজাফফরবাদে সৈয়ানওয়ালা ক্যাম্প, এলওসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ট্রেনিং ক্যাম্প। এটা ট্রেনিং ক্যাম্প 2025-এর পেহেলগাঁও, 2024-এ সোনমার্গ, 2024-এ গুলমার্গে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলার ট্রেনিং কোথায় হয়েছিল? এই সওয়াই নালা ক্যাম্পে। সাইদিনা বিলাল ক্যাম্প মুজাফফরাবাদের। অস্ত্র বিস্ফোরক জঙ্গলে লুকিয়ে রাখতে হয় কিভাবে, তার ট্রেনিং ক্যাম্প। গুলপুর ক্যাম্প, কোটলি, লস্করে তৈবার বেস ক্যাম্প। এখান থেকেই পুণ্যার্থীদের উপর হামলা হয়েছিল 2024 সালে। সেই পুণ্যার্থীদের হামলা কিভাবে করা হবে তার প্রশিক্ষণ নেওয়া হয়েছিল। ভিমবারের বার্নালা ক্যাম্প, আইডিআর জঙ্গলে অভিযানের প্রশিক্ষণ কেন্দ্র, এখানে ট্রেনিং দেওয়া হতো। আব্বাস ক্যাম্প, কোটলি, লস্করে তৈবার ফিদায়ে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। একসঙ্গে 15 জন জঙ্গিকে ট্রেন করার মতো ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো এখানে ছিল। আর পাকিস্তানের ভিতরে যে জঙ্গি ক্যাম্পগুলো রয়েছে, শিয়ালকোটে সার্জাল ক্যাম্প। অবসরপ্রাপ্ত সেনাকর্তা রাজেন্দ্র ভাদুরী আমার সঙ্গে সরাসরি রয়েছেন। স্যার, এই অপারেশন সিঁদুর 15 দিন অপেক্ষা করার পর এরকম একটা অপারেশন, যে অপারেশনের সাকসেস রেট এখনো পর্যন্ত 100% বলেই দাবি করা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? আপনার কাছ থেকে জানতে চাইব এই অপারেশনের বিষয়ে। মিস্টার ভাদুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিস্টার ভাদুরী, অপারেশন সিঁদুর, আপনার রিয়াকশন চাইব। প্রথমে আপনার একটু রিয়াকশন জানতে চাইব। অপারেশন সিঁদুর সাকসেসফুলি হয়েছে, কিভাবে দেখছেন আপনি? না, অবশ্যই আমি ইনফ্যাক্ট রাত 1টার থেকে এখন অব্দি জেগেই আছি। আমি কন্টিনিউয়াসলি, আর আমি এক্সপেক্ট করছিলাম যে আর্মড ফোর্সেস একটা রিয়াকশন করবে। শুধু প্রশ্নটা ছিল কবে করবে আর কোথায় করবে। ওটা তো আজকে এখন রাত্রির থেকে এখন সকাল হয়ে গেল, এখন দুপুর হয়ে গেল, এবার পরিষ্কার হয়ে গেল। এটা দরকার ছিল। এখন আমার মতে এটা শেষ নয়। অবভিয়াসলি যারা এখন প্ল্যানিংয়ে বসে আছে ওরা জানে যে এটা শেষ নয়, আরো করার দরকার পড়বে। কিভাবে করবে আর কবে কখন করবে সেটা। মিস্টার ভাদুরী, প্লিজ একটু সঙ্গে থাকুন। মিস্টার ভাদুরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনি পয়েন্ট আউট করেছেন, প্লিজ সঙ্গে থাকুন। একটা আপডেট আসছে, বড় আপডেট। মাসুদ আজহারের পরিবার শেষ। গতকাল যে অপারেশন সিঁদুর রয়েছে, সে অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের পরিবার শেষ। আপডেট জানবো মৈত্রী। মৈত্রী শুনতে পাচ্ছ? মৈত্রীর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো, মৈত্রীর কাছ থেকে আপডেট নেব। মাসুদ আজহারের পরিবার, গতকাল যে জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করা হয়েছে, হামলা চালানো হয়েছে, তাতে মাসুদ আজহারের পরিবার শেষ। মৈত্রী, কি আপডেট রয়েছে, কি খবর পাচ্ছি আমরা? দেখো, আমরা যে আমাদের কাছে এসে
তাতে আজাহার পরিবারের অন্তত পক্ষে 10 জন সদস্যের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, সেই তথ্য আমাদের কাছে এসে পড়েছে। তাতে তার বোন, ভগ্নিপতি সহ মোট 10 জনেরও বেশি সদস্যের মৃত্যু হয়েছে এই হামলার জেরে, তেমনটাই জানা যাচ্ছে। ফলে মাসুদ আজাহারের পরিবার, যে মাসুদ আজাহারের ভাই বিমান হাইজ্যাকের পেছনে অন্যতম কারিগরি ছিল এবং তারপর একের পর এক ভারতের জঙ্গি হামলার পেছনে অন্যতম মদতদাতা এই মাসুদ আজাহার, তার পরিবারের 10 জন সদস্যের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। অতনু, মাসুদ আজহারকে সেফ হাউসে রাখা হয়েছে, সেনা তাকে ঘিরে রেখেছে যেন মাসুদ আজহারের কিছু না হয়, কিন্তু মাসুদ আজহারের পরিবার একেবারে খুঁজে খুঁজে ঘর থেকে বের করে মারা হবে বলা হয়েছিল, ঠিক সেরকমই ঘটনা ঘটলো। আমার সঙ্গে মিস্টার ভাদুরী রয়েছেন। মিস্টার ভাদুরী, আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে এটা সবে শুরু হলো, তো এই শুরুটা হলে তার একটা কাউন্টার হওয়ার চান্স থেকে যায় ওদিক থেকে, সেই জায়গাটাও তো আমাদের সুরক্ষিত করে তারপরে পরবর্তী মুভ করতে হবে, তাই তো? অবভিয়াসলি পাকিস্তান একটা রিয়াকশন দেবে, সেই রিয়াকশনটা অলরেডি অ্যান্টিসিপেট করা আছে, কিন্তু এখন প্রশ্নটা সবার কাছে আছে যে পাকিস্তান কতটা এসকেলেট করবে, কিভাবে ওরা রিয়াক্ট করবে। আর ওরা যতটা এসকেলেট করবে, যেভাবে রিয়াক্ট করবে, আমরা তার কাউন্টার অ্যাকশন করব। তো এখন আমরা যা করতে চেয়েছিলাম সেটা আমরা করে দিয়েছি। সেটা আমি হেডকোয়ার্টার নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে বলে দিয়েছিল দ্যাট উই হ্যাভ টেকেন আ রিভেঞ্জ। তো এখন তার মানে হচ্ছে যে আপাতত আমাদের যে প্ল্যান এ বা এম যেটা ছিল, মেন এম, ওই মেন এমটা অ্যাচিভ করে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এম প্লাস। এখন ওই এম প্লাসটা পাকিস্তানের কি রিয়াকশন হবে বা কি এসকেলেশন হবে। মিস্টার ভাদুরী প্লিজ একটু সঙ্গে থাকুন প্লিজ। আজ প্রেস মিট করে কি জানানো হলো আরেকবার আপনার শোনাবো। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। हमारी इंटेलिजेंस ने इस टीम के योजनाकारों और उनके समर्थकों की जानकारी जुटाई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है, जिसके लिखित মিস্টার ভাদুরী, বেশ কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করা হয়েছিল। একটা নার্ভের খেলা, 15 দিন ধরে সবসময় পাকিস্তানের মধ্যে একটা ভয় থাকবে যে যে কোনো সময় যে কোনো দিক থেকে অ্যাটাক হতে পারে, কিন্তু অ্যাটাক হয়নি। নার্ভের খেলায় শেষমেশ নার্ভের খেলার শেষে দেখা যাচ্ছে অপারেশন সিঁদুর। এরকম আরেকটা স্ট্র্যাটেজির ব্যাপারেও আমি একটু আপনার থেকে জানতে চাইবো। আমরা আমাদের এয়ার স্পেস ব্যবহার করেই অ্যাটাক করেছি, এটা আপনি কিভাবে দেখছেন? যে টাইপ অফ ওয়েপন ইউজ করা হয়েছে সে তার হিসেবেই রেঞ্জ ডিসাইড হয়, তার হিসেবেই এটার কোথা থেকে লঞ্চ করা হবে ওই ওয়েপন সিস্টেমটা, ওটা ডিসাইড হয়। তো এটা আজকালকার দিনে স্ট্যান্ড অফ রেঞ্জ অনেকটা 100-200 কিলোমিটারের স্ট্যান্ড অফ রেঞ্জের এই সব ওয়েপন সিস্টেম। তো সেইটার জন্য তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা শত্রু দেশের এয়ার স্পেসের ভেতরে যাওয়ার আজকাল দরকার পড়ে না। মানে পাকিস্তানের এমনিতেও স্ট্র্যাটেজিক ডেপথ বেশি নেই। তো এই জায়গাটাই ধরতে চাইছিলাম। এখানে আমরা কয়েক কদম এগিয়ে রয়েছি মিস্টার ভাদুরী, এবং তারপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদি আমাদের এয়ার স্পেসে ওরা ঢোকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাদের গান ডাউন করতে পারছি, ঠিক যেমন কাল দুটো পাক ফাইটার জেটকে গান ডাউন করা হয়েছে, নামানো হয়েছে, তাই তো?
মিস্টার ভাদুরী, আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যালো মিস্টার ভাদুরী, প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেকটা এগিয়ে রয়েছি, সমরাষ্ট্রের দিকে অনেকটা এগিয়ে রয়েছি, সেই অ্যাডভান্টেজগুলো বোধহয় এবার নেওয়ার সময় হয়েছে, তাই তো? প্রযুক্তি আমি ওটা কেটে যাচ্ছে। থ্যাংক ইউ মিস্টার ভাদুরী। পরবর্তীতে মিস্টার ভাদুরীর সঙ্গে পরবর্তীতে কথা হবে এবং আপনাদের জানিয়ে রাখতে চেয়েছি, আমরা বলছিলাম যে আমাদের এয়ার স্পেস ব্যবহার করেই আমাদের এখানে থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ঠিক জায়গাগুলো বেছে বেছে নিয়ে 9টি জঙ্গি ঘাঁটি পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে কোনো সাধারণ মানুষের প্রাণ যায়নি, সেই প্রত্যাঘাতে কোনো সেনার প্রাণ যায়নি, কিন্তু যারা ঘোষিত জঙ্গি, চিহ্নিত জঙ্গি এবং জঙ্গিদের আখড়া, যেখানে তাদের ব্রেন ওয়াশ করা হয়, যেখানে মাদ্রাসা বানিয়ে রাখা হয় বাইরে থেকে, মাদ্রাসা ভিতরে আসলে সেখানে মগজে ধোলাই হয়, যেখানে ট্রেনিং দেওয়া হয়, আজমল কাসেবের মতো লোকেদের যেখানে ট্রেনিং দিয়ে পাঠানো হয় আমাদের দেশে মানুষের রক্ত ঝরানোর জন্য, সেই সব ট্রেনিং ক্যাম্পগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। सवाई नाला कैंप मुजफ्फराबाद, जो कि पीओजेके के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है, यह एक लश्कर-ए-तौयबा का ट्रेनिंग सेंटर था। 20 अक्टूबर 2024 सोनमर्ग, 24 अक्टूबर 24 गुलमर्ग, 22 अप्रैल 2025 पहलगाम, इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद, यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। गुलपुर कैंप कोटली, यह एलओसी से 30 किलोमीटर दूर था। लश्कर-ए-तौयबा का बेस था जो रजौरी, पुंछ में सक्रिय था। 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था। बरनाला कैंप भिंबर, यह एलओसी से 9 किलोमीटर दूर है। यहाँ पर हथियार, हैंडलिंग, आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। अब्बास कैंप कोटली, यह एलओसी से 13 किलोमीटर दूर है। लश्कर-ए-तौयबा का फिदाइन यहाँ तैयार होता था। इसकी कैपेसिटी 15 टेररिस्ट को ट्रेन करने की थी। पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी। पहला, सर्जल कैंप सियालकोट, यह अंतर्राष्ट्रीय सीमा से 6 किलोमीटर की दूरी पर है। मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के 4 जवानों को की जो हत्या की गई थी, उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था। महमूना जाया कैंप सियालकोट, यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। ये कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। मरकज ताइबा मुरीद के, यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। मरकज सुभान अल्लाह भावलपुर, यह इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक
किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। धन्यवाद। নিউজরুম থেকে সরাসরি অয়ন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। অয়ন, কিছু আপডেট আসছে, যে আপডেটগুলো অস্বস্তিকর। কেন অস্বস্তিকর? কারণ আমরা এইভাবে ভাবতে তো অভ্যস্ত নই। আপডেট আসছে যে টেররিস্ট ইউকুব মুঘল, বিলাল টেরর ক্যাম্পের হেড, সে মারা গেছে। মারা যাওয়ার পর তার ফিউনারাল প্রেয়ার, সেই ফিউনারাল প্রেয়ারে কে থাকবে? পাকিস্তানের ISI আর পাকিস্তানের পুলিশ থাকবে। এই তো পাকিস্তান অয়ন, এই তো পাকিস্তান। কিন্তু পাকিস্তান ভয় পেয়েছে, আজকে থেকে নয়। এই প্রত্যাঘাত আমরা যেটা আলোচনা করছিলাম অতনু, পাকিস্তান জঙ্গি ঘাঁটি, পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাপ্রধান, ISI সবাই মিলে জঙ্গিদের মদত দেয়। সেনাবাহিনী লবডঙ্কা। সেনাবাহিনী কি করবে? যা তো হয় জঙ্গি হানা দিয়ে আমাদের নিরীহ মানুষদের মারে। পাকিস্তান ভয় পেয়েছে কেন বলছি? সিন্ধু চুক্তি স্থগিত, সিন্ধু জল চুক্তি স্থগিতের পরে আস্ফালন দেখে বুঝতে পারছো। এমনকি যদি তুমি দেখো চীনের বিবৃতি, প্রাথমিক বিবৃতি কি? চীনের প্রাথমিক বিবৃতি হচ্ছে জঙ্গি হানায় উদ্বিগ্ন চীন। দু দেশকে শান্ত থাকার অনুরোধ চীনের। দু দেশকে শান্ত থাকতে হবে। চীন পাশে, তুরস্ক পাশে, বিরাট আস্ফলন হচ্ছিল পাকিস্তানের, কিন্তু চীনও সেরকম ভাবে তো পাশে নেই। চীন তো ভারতের এই হামলার প্রতিবাদ করেনি। আর শাহবাজ শরীফ ইতিমধ্যেই নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক করছেন। সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয়? আবার জঙ্গি হামলা নাকি সীমান্ত পেরিয়ে এদেশে হামলা? তার জন্য তো আমরা প্রস্তুত। এই হচ্ছে পাকিস্তান। অয়ন আছেন আমার সঙ্গে। অয়ন, আরো একটা বিষয় আমরা সকাল থেকে যা নিয়ে কথা বলছি তা হলো যে একটা প্রত্যাঘাতের আশঙ্কা থেকে যাচ্ছে, তার জন্য স্ট্র্যাটেজিক্যালি আমরা তৈরি রয়েছি। কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজির কথা বলতে গেলে বলতে হবে, যেমন তুমি বলছিলে যে প্রথমে ভাতে মেরে তারপরে হাতে মারার বন্দোবস্ত, প্রথমে সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়া, তারপর এক এক করে সব বাণিজ্য বন্ধ করে দেওয়া, আমদানি বন্ধ করে দেওয়া, তারপর এবার সরাসরি আঘাত। তো আমি একটা স্ট্র্যাটেজির কথা মনে করাবো। গতকাল থেকে বা গত পরশু থেকে আমরা কথা বলছিলাম, আমরা নিউজ রুমে প্রচুর কথা হয়েছে এটা নিয়ে, যে 7 তারিখ মক ড্রিল আমাদের প্রস্তুত থাকতে হবে, সিভিলিয়ানদের প্রস্তুত থাকতে হবে। যখন বিশ্বের সব মিডিয়া এই খবর দেখাচ্ছে, তার ঠিক আগের রাতে গিয়ে 9খানা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়ে আসা, এটাও তো একটা বড় স্ট্র্যাটেজি। অবশ্যই মক ড্রিলের প্রস্তুতি আমরা অনেকেই ভেবেছিলাম মক ড্রিল তো আজকে, কিন্তু মক ড্রিলের আবার প্রস্তুতি কি? আসলে ভারত সেই স্ট্র্যাটেজি নিয়েই ছিল যে মক ড্রিলের প্রস্তুতির নামে আগে থেকে সাধারণ মানুষকে বিভিন্ন জায়গায়, যেগুলো সেন্সিটিভ জায়গা, যেগুলো সীমান্ত পারের জায়গা, সেই মানুষগুলোকে একেবারে সতর্ক করে দেওয়া, সচেতন করে দেওয়া। যদি পাকিস্তান, বারবার বলছি, পাকিস্তানকে কোনো বিশ্বাস নেই কোন দিক থেকে কিভাবে কখন হামলা করে, সেই পাকিস্তান থেকে সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্যই এই মক ড্রিলের প্রস্তুতি। এবং সেই কৌশলই ছিল যে আজকে হামলা হবে 1টা থেকে 1:05 থেকে 1:25 টাইম ধরে ধরে একদম 1:30 পর্যন্ত 25 মিনিট। সেই 25 মিনিট আগে গোটা দিন ধরে মক ড্রিলের প্রস্তুতি হলো। এই হচ্ছে আমাদের ভারত, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। ধন্যবাদ অয়ন। মাত্র 25 মিনিটে অপারেশন করে পরদিন জানিয়ে দেওয়া হলো অপারেশন করা হয়েছে, 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই অপারেশন গত 15 দিন ধরে দেশের মানুষ চাইছিলেন। এই অপারেশনের পিছনে কি আছে? এই অপারেশনের পিছনে রয়েছে রক্তে ভেসে যাওয়া ফয়সালার ভ্যানির সেই ছবি, যে ছবিগুলো গত 15 দিন ধরে আমরা দেখছি, বারবার দেখছি। সেই ভয়াবহ স্মৃতি যা জীবনেও কখনো ভুলতে পারবেন না। সেদিন পেহেলগাঁওয়ে যারা ছিলেন, যাদের প্রিয় মানুষকে যারা হারিয়েছেন, আজ এই অপারেশন সিঁদুরের পর সেই প্রিয়জন হারানো মানুষটা কি বলছেন। फायरिंग की आवाज़ पीछे से थोड़ा दूर से, तो फिर हम लोग भागे, यहाँ पेड़ के पास छुपे। तब तक मेरे पापा मम्मी थोड़ा दूर थे, वो लोग आए, तो फिर मेरे पापा सबको बैठा रहे थे, तब तक आके पीछे से मार दिया उनको। मैं बहुत खुश हूँ कि आतंकवादी को मारा गया है। मैं बस चाहता हूँ कि ऐसा फिर ना हो कभी इंडिया या कहीं किसी भी देश में ऐसा ना हो। 22 এপ্রিল আমার সাথে এবং যাদের সাথে হয়েছে, আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম, গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে, আমি তাদের কাছে ধন্যবাদ।
আমার হাজবেন্ড এটা নিশ্চয়ই দেখছে, আর যে অপারেশন সিঁদুর লিখেছে আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজবেন্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালের সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট। बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ, क्योंकि उन्होंने जो स्टेप लिया है ऐसे ही स्टेप लीजिए जैसे कि वो आतंकवाद पूरा खत्म हो जाए। 15 दिनों के पहले मेरे भाई ने देहांत हुआ था आतंकवाद की गोली से। हमारा देश जो स्टेप लिया है, सबसे पहले मैं धन्यवाद दूंगा हमारा आर्मी सेक्टर को। आज मैं बहुत खुश हूँ